প্রবলেমটা এই টাইপের। এটা হচ্ছে সিলিং, ছাদ। ছাদে কি করা আছে? ছাদে ধরে নিচ্ছে একটা হুক আছে, যেরকম যেরকম আমাদের ফ্যান গুলো ঝুলে ছাদ থেকে, সেরকম একটা হুক আছে। হুক থেকে একটা সুতো বেঁধে একটা বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে সুতো বাঁধা আছে, এইখানে একটা বস্তু, এইখান থেকে আরেকটা সুতো বেঁধে আরেকটা বস্তুকে ঝুলানো আছে। ঠিক আছে, নিচের বস্তুটাকে ধরে নিচ্ছি এফ বল দ্বারা টানা হলো। এর ভর হচ্ছে m1, এর ভর হচ্ছে m2। এই হচ্ছে প্রবলেমটা। একটা সিলিং, সিলিং থেকে হুকের মাধ্যমে একটা সুতো দিয়ে m2 ঝুলানো আছে, m2 থেকে একটা সুতো দিয়ে m1 ধরে বস্তুকে ঝুলানো আছে, এবং F বল দ্বারা m1 কে টানা হচ্ছে। যেটা ক্যালকুলেশন করতে হবে সেটা হচ্ছে m1 আর m2 এর মাঝে যে সূত্রটা আছে, এই সূত্রটার টান ধরে নিচ্ছি T1। সূত্রটার টান হচ্ছে T1। T1 সমান কত এটা ক্যালকুলেট করতে হবে। আর সিলিং আর m2 এর মাঝে যে সূত্রটা আছে, এই সূত্রর টান হচ্ছে T2। এই T2 সমান কত এটা বার করতে হবে। এই হচ্ছে প্রবলেম। T1 আর T2 টাকে দুটো সূত্র টানগুলোকে ক্যালকুলেট করতে হবে, এটা কাজ। সমাধান আবার হবে যথারীতি ওই ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে। প্রত্যেকটা বস্তুকে আলাদা আলাদা করে আঁকতে হবে, দেখতে হবে কোন দিকে কি বল প্রয়োগ হচ্ছে। এইটা যেটা বিশেষ একটা জিনিস লক্ষ্য করা, সেটা হচ্ছে এই প্রবলেমটা যেটা লক্ষ্য করবে সেটা হচ্ছে সিলিং থেকে সুতো দিয়ে m2 তারপরে m1 ঝুলানো আছে, বাইরের দিক থেকে F বল দ্বারা টানা হচ্ছে। এখন m1 আর m2 কোন দিকে যাবে? যাবে কোন দিকে? সুতোটা ছিড়বে না, এটুকু বলে রাখি যে সুতোটা প্রচন্ড শক্ত, ছিড়বে না, আর সুতোটা বাড়বেও না। অঙ্কগুলোতে বলে দেওয়া থাকবে একটা কন্ডিশন যে সুতোগুলো হচ্ছে দৃঢ় এবং অপ্রসার্য। অপ্রসার্য মানে প্রসারিত হবে না, ঠিক আছে, আর দৃঢ় মানে ছিড়বে না। তো সেই ক্ষেত্রে m1 আর m2 কোন দিকে যাবে? সিলিং এ তো বাঁধা আছে, আমি টানছি নিচের দিকে, একটা ফ্যান সিলিং এ বাঁধা আছে, নিচের দিকে টানা হচ্ছে, কিন্তু বলা আছে ফ্যানের যে রডটা ঘুরবে না, তাহলে ফ্যানটা নিচেও নামবে না। তার মানে m1 আর m2 বস্তুর মধ্যে কোনো গতি সৃষ্টি হবে না, এরও গতি নেই আর এরও গতি নেই, থাকবে না। F বল প্রয়োগ করা সত্ত্বেও গতি থাকবে না। তার মানে দুটো বস্তু স্থির আছে। স্থির থাকা মানে কি? ত্বরণটা নিশ্চয়ই 0। এর ত্বরণ a সমান 0, এর ত্বরণ a সমান 0। কোনো ত্বরণ নেই, ত্বরণ থাকলে তো উপরে কিংবা নিচে ঘাটে গতিশীল হতো। যেহেতু গতি নেই সেহেতু ত্বরণ নেই, আর যেহেতু ত্বরণ নেই সেহেতু মোট প্রযুক্ত বল কত হবে? m2 এর উপর মোট প্রযুক্ত বলও শূন্য হবে, আর m1 এর উপর মোট প্রযুক্ত বলও শূন্য হবে। তবেই একটা বস্তু স্থির থাকতে পারে। নিউটনের প্রথম গতিসূত্র বলে যে বাইরে থেকে বল প্রয়োগ না হলে স্থির বস্তু স্থির থাকে। তাহলে এইটা স্থির ছিল, স্থিরই আছে, কারণ বাইরে থেকে বল প্রয়োগ করা হয়নি, অর্থাৎ মোট প্রযুক্ত বলটা হচ্ছে শূন্য। এবার সেই কন্ডিশনটা অ্যাপ্লাই করে একটু দেখো কি ঘটনাটা ঘটবে। এটা m2 ভরা বস্তুটা আঁকলাম, এটা m1 ভরা বস্তুটা আঁকলাম। প্রথমে দেখা যাক m1 ভরের বস্তু কি কি ঘটনা ঘটবে। এক হচ্ছে পৃথিবী m1 ভরের বস্তুটাকে টানছে নিচের দিকে, পৃথিবী টানছে কত বল দ্বারা? m1 * g, এই বল দ্বারা পৃথিবী টানছে নিচের দিকে। আর কি? আর বাইরে থেকেও একটা বল প্রয়োগ করা হয়েছে F, এটাও নিচের দিকে। তার মানে আরো একটা বল F নিচের দিকে প্রয়োগ করা হলো। তার মানে দুখানা বল নিচের দিকে প্রয়োগ হচ্ছে। এক আমি বাইরে থেকে যে বলটা প্রয়োগ করেছি, দুই পৃথিবী এটাকে টানছে। তাহলে এই দুটো বল মিলিয়ে যদি বস্তুটাকে নিচের দিকে টানে, তাহলে এই সুতোটার উপর একটা টান পড়বে নিচের দিকে, যে T1 টানটা বলা আছে, সেই টানটা ডাইরেক্ট কার উপর গিয়ে পড়বে? নিশ্চয়ই m2। m1 টানছে সুতোটাকে, সুতো টানবে m2 টাকে, তাহলে m2 এর উপর গিয়ে পড়লো একটা টান, সেটা হচ্ছে ওই T1 টা। ঠিক আছে, আচ্ছা, সুতোটা টানছে m2 কে T1 দ্বারা, তাহলে m2 টানবে সুতোটাকে উপরের দিকে T1 দ্বারা, সমান আর বিপরীত।
M2 সুতোটাকে টানবে উপরের দিকে। এই উপরের দিকে টানটা কার উপরে গিয়ে পড়ে? উপরের দিকে টানতে গিয়ে পড়বে ডাইরেক্ট M1 এর উপর, ওই সমান পরিমাণ বল T1 উপরের দিকে পড়বে। এই M1 এর উপর আর কোনো বল কাজ করছে না। M2 টাকে একটু দেখে নাও কি বল কাজ করছে না, M1 এর উপর দুটো বল M1 G আর F নিচের দিকে, ফলে M1 টেনেছে সুতোটাকে, সুতো টানছে M2 টাকে, এই T1 বল। আর কি পৃথিবী M2 টাকেও তো নিচের দিকে টানবে, এই যেটা ওজন সেই বল দ্বারা M2 G এই পরিমাণ বল দ্বারা টানবে। এই দুটো বল প্রয়োগ হচ্ছে M2 এর উপর। এই দুটো বল কি করবে? এই দুটো বল মিলিয়ে T2 আর T1 আর M2 টাকে নিচের দিকে টানছে, তাহলে M2 টানবে সুতোটাকে, তাহলে সুতো টানবে M2 টাকে উপরের দিকে, যেটা সুতোটা T2 এটা M2 টানছে সুতোটাকে নিচের দিকে, তাহলে সুতো M2 কে টানবে উপরের দিকে, এটা সুতোর টান T2। বোঝা গেছে আশা করি। আরেকটা জিনিস ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে গিয়ে যেটা আমাদের মিসকনসেপশন হয়ে যায়, সেটা হচ্ছে প্রযুক্ত বল। কোন প্রযুক্ত বলগুলো আমরা নেব, কোন প্রযুক্ত বলগুলো নেব ভালো করে একটু শুনবেন। যেটা মিসকনসেপশন হয় সেটা হচ্ছে কোন প্রযুক্ত বলগুলো আমরা নেব না, যে বস্তুগুলো দেওয়া থাকবে বস্তুটার উপর প্রযুক্ত বল আমাকে নিতে হবে, ঠিক আছে? সুতোর উপর প্রযুক্ত বল নিতে হবে না, বস্তুটার গতি বিচার করব বস্তুর উপর, তাহলে আমাকে দেখতে হবে M1 বস্তুর উপর কি বল কাজ করছে। এখন আমরা বললাম যে M1 সুতোটাকে টানবে নিচের দিকে, তাহলে M1 সুতোটাকে নিচের দিকে টানবে, বলটা নিচের দিকে হওয়ার কথা ছিল, কিন্তু ওইটা M1 সুতোটাকে টানছে, সুতোর উপর প্রযুক্ত বল আমরা সেটা চাইছি না, আমরা চাইছি M1 এর উপর প্রযুক্ত বল কত, বস্তুটার উপর বল কত। তাহলে M1 যদি সুতোটাকে নিচের দিকে টানে, তাহলে সুতোটা উপরের দিকে টানবে বস্তুটাকে, নিউটনের তৃতীয় গতি সূত্র অনুসারে এইটা M1 এর উপর প্রযুক্ত হবে, তাহলে এই টানটা আমার দরকার T1 M1 এর উপর বল। এরপর পুরো বস্তুটার গতির বিচার, যেহেতু কেউ নিচে নামবে না কেউ উপরে উঠবে না, তাহলে গতি নেই, স্থির আছে, মোট প্রযুক্ত বলটা 0। মোট প্রযুক্ত বল যদি 0 হয়, তার মানে M2 বস্তুর ক্ষেত্রে কি সমীকরণ পাবো? কিভাবে মোট প্রযুক্ত বলটা 0 হতে পারে? নিচের দিকে দুখানা বল প্রযুক্ত হচ্ছে, কত? একটা T1 আর একটা M2 G, তাহলে নিচের দিকে মোট বল হচ্ছে এইটা, উপরের দিকে মোট বল কত? T2। যেহেতু বস্তুটা স্থির আছে, মোট বল শূন্য হতে হবে, তাহলে নিশ্চয়ই এই দুটোর মানটা একটা একটা সমান হবে। যদি দুটোর মান একটা একটা সমান আর বিপরীত গতিতে আছে, তাহলে যোগফলটা 0, তাহলে এই একটা সমীকরণ। আর M1 বলের বস্তুটার ক্ষেত্রে যদি সমীকরণটা দেখো, তাহলে এর উপর নিচের দিকে কত বল কাজ করছে না, একটা তো এর বাইরের দিকে প্রয়োগ করেছি, আর একটা হচ্ছে M1 G, এই দুটো বলের যোগফল, এটা মোট বল নিচের দিকে কাজ করছে। উপরের দিকে কত? উপরের দিকে হচ্ছে T1, তাহলে নিশ্চয়ই নিচের দিকে বল আর উপরের দিকে বল দুটো একটা একটা সমান হবে, যেহেতু বস্তুটা স্থির, মোট প্রযুক্ত বলটাকে শূন্য হতে হবে, তাহলে এইটা এই দুটো এই সমীকরণ আর এই সমীকরণ, এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিতে পারো, এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিতে পারো। 1 আর 2 থেকে দেখো T1 আর T2 বেরিয়ে যাবে, এখান থেকে T1 বেরোবে, F কত বল দ্বারা টানছে এটা দেওয়া থাকবে, M1 বস্তুটার ভর দেওয়া থাকবে, G অভিকর্ষজ ত্বরণ এর মানটা সবাইকেই জানা আছে, তাহলে মানগুলো বসিয়ে দিলে T1 বেরিয়ে যাবে। T1 যদি বেরিয়ে যায়, T1 এর মানটা এখানে বসিয়ে দাও, দেখো T2 বেরিয়ে যাবে, ঠিক আছে? এই এখানে যদি বসিয়েও দিই, তাহলে T2 সমান T1 এর মানটা বসাচ্ছি, T1 মানে হচ্ছে F প্লাস M1 G, এটা T1 টা, আর একটা M2 G আছে, মানগুলো প্রত্যেকটা বসিয়ে দিলে T2 টাও বেরিয়ে যাবে। এই হচ্ছে তোমার কেস 5। পরের কেসে আছে 6 নম্বর। কেস 6, কেস 6 টা হচ্ছে একটা কপি কল আছে,
কুয়োতে জল তোলার জন্য যে কপি কলগুলো ব্যবহার করে সেই কপি কল, এই কপি কলের মধ্য দিয়ে একটা সুতো পরানো আছে, সুতোর একটা প্রান্ত এইদিকে ঝুলছে আর একটা প্রান্ত এই সাইডে ঝুলছে। আমরা সচরাচর কি করি, কপি কলের মধ্য দিয়ে সুতোটা থাকে, এক প্রান্তে সুতোটা ধরে টানি অন্য প্রান্তে দিয়ে বালতিটা উপরের দিকে ওঠে। এখানে প্রবলেমটা থাকে অন্যরকম। প্রবলেমটা কি না, সুতোর দুটো প্রান্তে দুটো বস্তুকে বেঁধে দেওয়া আছে। এইখানে একটা বস্তুকে বেঁধে দেওয়া আছে, ধরে নিচ্ছি ভরটা হচ্ছে m1, এইখানে একটা বস্তুকে বেঁধে দেওয়া আছে, ভরটা হচ্ছে m2। m1 আর m2 ভরের বস্তু সুতোর সাহায্যে একটা কপি কলের মধ্য দিয়ে ঝুলানো আছে, কপি কলটা ফ্রিলি ঘুরতে পারবে। এবার যদি m1 ভরের বস্তুটা ভারী হয়, ভারী বস্তু হয়, তাহলে এটা নিচের দিকে নামবে, এ উপরের দিকে উঠে যাবে। আর যদি m2 ভরের বস্তুটা বেশি ভারী হয়, তাহলে এ নিচের দিকে নামবে, এ উপরের দিকে উঠে যাবে। এবার যাই হোক না কেন, উপরে নিচে যেটা যেদিকে উঠুক না কেন, আমাকে যেটা ক্যালকুলেট করতে হবে, এরা যদি ফ্রিলি উপর নিচে ওঠানামা করে তাহলে পুরো সিস্টেমটা ত্বরণ কত, মানে m1 আর m2 বস্তুটার ত্বরণ কত ক্যালকুলেট করতে হবে। আর এই যে সূত্রটা দিয়ে বাঁধা আছে, সূত্রর টানটাই বা কত হবে এটা ক্যালকুলেশন করা হচ্ছে কাজ। ধরে নিচ্ছে সূত্রর টান কিছু একটা টি, তাহলে টি সমান কত এটা বার করতে হবে, আর পুরো সিস্টেমটা সংস্থার ত্বরণ a সমান কত এটা ক্যালকুলেট করতে হবে। কিভাবে ক্যালকুলেট করবে সেটা দেখো। ফ্রি বডি ডায়াগ্রাম দিয়েই হবে। m1 আর m2 টাকে আলাদা আলাদা ভাবে আঁকো এবং দেখো কোন দিকে কি বল প্রয়োগ করা হচ্ছে, প্রযুক্ত হচ্ছে। আচ্ছা, এটা m1 ভরের বস্তু, আরেকটা m2 ভরের বস্তু। দেখবে একটু ভালো করে, বাইরে থেকে তো কোনো বল প্রয়োগ করা হয়নি পুরো সিস্টেমটার উপর। আর ফর দা টাইম বিং আমরা ধরে নিচ্ছি যে m1 ভরের বস্তুটা হচ্ছে ভারী, এই m2 ধরতে পারো, অসুবিধা কিছু নেই। ক্যালকুলেশনের জন্য ধরছি m1 ভরের বস্তুটা ভারী, যদি ভারী হয় এ নিচের দিকে নামে, ঠিক আছে, এ নিচের দিকে নামছে। এখন এ যেহেতু দুটো বস্তু একটা সুতো দ্বারা যোগ আছে, সুতোটা টানলে বাড়বে না, অপ্রসার্য, তার মানে এ যতটা নিচের দিকে নামবে এ ঠিক ততটাই উপরের দিকে উঠে যাবে, কম কম বেশি হবে না। তার মানে এ যে রকম ভাবে নিচে নামছে একই রকম ভাবে উপরে উঠবে। তাহলে m1 টা যদি এ ত্বরণ নিয়ে নিচে নামে, তাহলে m2 টা উপরে উঠবে, কিন্তু এই একই ত্বরণ নিয়ে এ, যেহেতু দুটো একটা সিস্টেম দ্বারা যোগ আছে, একটা সূত্র দ্বারা যোগ আছে, অপ্রসার্য সূত্র দ্বারা, দুটো ত্বরণ মানটা একই হবে, কিন্তু দিকটা একটা নিচের দিকে একটা উপরের দিকে। এই ত্বরণের মানটাকে নির্ণয় করতে হবে, কত ত্বরণ নিয়ে বস্তু দুটো ওঠানামা করবে। আচ্ছা, m1 ভরের বস্তুর উপর কি কি বল প্রযুক্ত হচ্ছে দেখো। এক নম্বর যেটা, সেটা হচ্ছে পৃথিবী m1 টাকে নিচের দিকে টানবে, m1 g এই পরিমাণ বল দ্বারা, যেটা এটার ওজন সেটা। যদি পৃথিবী m1 টাকে নিচের দিকে টানে, তাহলে m1 সুতোটাকে টানবে t পরিমাণ বল দ্বারা। এই যে সুতোটাকে t পরিমাণ বল দ্বারা টানছে, এই সুতোর টানটা ডাইরেক্ট গিয়ে পড়বে m2 এর উপরে। সুতোর টানটা কোন দিকে না, পৃথিবী টানছে এটাকে, এ টানবে সুতোটাকে নিচের দিকে, সুতোটাকে যদি নিচের দিকে টানে তাহলে m2 এর উপর টানটা ডাইরেক্ট গিয়ে পড়বে কিন্তু উপরের দিকে, ঠিক m2 এর উপরে। সুতোটা উপরের দিকে টানলে উপরের দিকে উঠতে সাহায্য করবে, তাহলে এই উপরের দিকে টান হচ্ছে, ঠিক মানে m2 সরি সুতোটা, সুতোটা যদি m2 কে t বল দ্বারা উপরে টানে, সুতোটা m2 কে টানছে t বল দ্বারা উপরে, তাহলে m2 ও সুতোটাকে t বল দ্বারা নিচে টানবে। m2 যদি সমপরিমাণ বল দ্বারা সূত্রটাকে নিচের দিকে টানে, তাহলে সেই টানটা গিয়ে পড়ে ডাইরেক্ট পড়বে m1 এর উপরে। কোন দিকে, অতি অবশ্যই উপরের দিকে। m সুতোটা m2 কে টানছে উপরের দিকে, তাহলে m2 সুতোটাকে টানছে নিচের দিকে, তাহলে সেই নিচের দিকে যে টানটা সেটা m1 এর উপর গিয়ে পড়ে। এটা যদি সুতোটাকে নিচের দিকে টানে তাহলে m1 টার উপর টানটা উপরের দিকে পড়বে, উপরের দিকে সমপরিমাণ বল।
ঠিক বিপরীত মুখী। এই হচ্ছে প্রযুক্ত বল। M2 এর উপর আরো একটা বল প্রযুক্ত হচ্ছে কোন দিকে, না পৃথিবী M2 টাকে নিচের দিকে টানবে M2 * G বল দ্বারা। এরপর এদের গতিটা বিচার করো। M1 এর গতি কোন দিকে, নিচের দিকে গতি, কত ত্বরণ নিয়ে, a ত্বরণ নিয়ে ধরে নিয়েছি। M2 এর গতি কোন দিকে, উপরের দিকে, কত ত্বরণ নিয়ে, a ত্বরণ নিয়ে। M1 এর গতি যদি বিচার করো, যেহেতু ত্বরণটা নিচের দিকে, তার মানে M1 * G, M1 * G এই বলের মানটা বেশি t এর থেকে, এই বলটা বেশি t এর থেকে, তাছাড়া নিচে নামবে না। তাহলে মোট প্রযুক্ত বল কত, বড়টা থেকে ছোটটা বিয়োগ M1 * G - t, এটা হচ্ছে মোট প্রযুক্ত বল, যেহেতু বিপরীতমুখী আছে। প্রযুক্ত বল সমান ভর গুণিত ত্বরণ। ভর কত, এই বস্তুটার ভর হচ্ছে M1 আর ত্বরণ আমরা a ধরে নিয়েছি, তাহলে ত্বরণ হচ্ছে M1 * a। এটা এক নম্বর সমীকরণ। একই রকম ভাবে এই বস্তুটার কথা যদি বিচার করি, এই বস্তুটা কিন্তু উঠছে উপরের দিকে, উপরের দিকে যদি ওঠে তাহলে নিশ্চয়ই t বলের মানটা বেশি M2 এর থেকে, M2 G এর থেকে। তাহলে এই ক্ষেত্রে t টা গ্রেটার দ্যান হচ্ছে M2 * G। এটি তার মোট প্রযুক্ত বল কত, বড়টা থেকে ছোটটা বিয়োগ t মাইনাস M2 * G, এটা মোট প্রযুক্ত বল। বল সমান ভর গুণিত ত্বরণ। ভর কত M2 আর ত্বরণ কত a। এটাকে 2 নম্বর সমীকরণে আনতে হবে। এই 1 আর 2 দুটো সমাধান করে দেখো a বেরিয়ে যাবে, ত্বরণ বেরিয়ে যাবে, দুটোকে যদি সমাধান করো। সমাধান মানে কি, t টাকে হটাতে হবে। t টাকে হটানোর কোনো ব্যাপার নেই, এখানে t টা প্লাস সাইন আছে, এখানে মাইনাস সাইন আছে, 1 আর 2 ডাইরেক্ট যোগ করে দাও, দেখো t টা হেঁটে যাবে। তাহলে 1 নম্বর সমীকরণ প্লাস 2 নম্বর সমীকরণ যদি আমরা করি 1 + 2, 2 নম্বর সমীকরণ করলে কি হবে, 1 নম্বর সমীকরণে আছে M1G, যোগ করলে এদিকে মাইনাস t প্লাস t কাটা যাবে, 2 নম্বর সমীকরণের জন্য পাবো মাইনাস M2 * G, এটি সমান 1 নম্বর সমীকরণের জন্য এদিকে আছে M1 এ, আর 2 নম্বর সমীকরণের জন্য আছে M2 * a। তাহলে এখান থেকে a দেখো বেরিয়ে যাবে, এটা এদিকে কমন নাও, একটা স্টেপ জাম্প করছি। আচ্ছা, এটাকে যদি কমন নাও তাহলে M1 + M2, আর এই দিক থেকে যদি g টাকে কমন নাও তাহলে M1 - M2 * g। এখান থেকে a বেরিয়ে গেল, a সমান হবে M1 - M2 ডিভাইড বাই M1 + M2 * g। M1 + M2 টা এদিকে ভাগ হবে, এই ত্বরণের সমীকরণ। এখন যদি প্রবলেমটা একই থাকে, ত্বরণের সমীকরণটা মনে রাখতে পারো, অসুবিধা কিছু নেই। ডাইরেক্ট যদি মনে রাখতে পারো তো খুবই ভালো, ডাইরেক্ট সমীকরণ বসানো যেতে পারে অঙ্ক করার সময়। আর যদি ডাইরেক্ট সমীকরণটা মনে না রাখতে পারো তাহলে কিন্তু তোমাকে অঙ্কটা কষতেই হবে, যেভাবে অঙ্কটা করা হলো সেই রকম ভাবে, জটিল কিছু নেই, সহজই। ঠিক আছে, তো এই এ বেরোলো। আরেকটা জিনিস বার করতে হবে, যেটা বলেছিলাম ওই টিটা, শুধু টান টিটা বার করতে হবে। টিটা কিভাবে বার করব, না এ ত্বরণ তো বেরিয়ে গেল, এ এর মানটা যে কোনো একটা সমীকরণে, হয় 1 নম্বরে কিংবা 2 নম্বরে, যে কোনো একটা সমীকরণে এ এর মানটা বসিয়ে দাও। যদি বসিয়ে দাও দেখো টি বেরিয়ে যাবে, এখানেও এ এর মানটা বসিয়ে দিলে টি বেরিয়ে যাবে, এখানেও এ এর মানটা বসিয়ে দিলে টি বেরিয়ে যাবে। এই হচ্ছে পদ্ধতি, যেটা এ বার করলে সেটা 1 কিংবা 2 যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, তাহলে টি এর মানটা পেয়ে যাবে। এই হচ্ছে তোমাদের কেস 6, 6 নম্বর কেস যেটা ছিল। অনেকগুলো কেস আছে, পরের কেসটাতে আসবে 7 নম্বরে। কেস 7, এগুলো কিন্তু কোনো কোনো কথা বলা নেই, এগুলো কিন্তু কোনো থিওরি না, যেটা একটা থিওরি এটা পরীক্ষাতে পড়বে না, এটা হচ্ছে অঙ্ক সমাধান করার পদ্ধতি শেখানো হচ্ছে তোমাদেরকে,
যে কিভাবে অঙ্কগুলোকে সলভ করব। ঠিক আছে, অঙ্ক করার সময় m1 m2 এগুলোর মানগুলো দেওয়া থাকবে, সেই অনুসারে তোমাকে সমীকরণ দুটো বার করে সমাধান করতে হবে। টাইপটা কি, প্রত্যেকটা বস্তুকে আলাদা আলাদা করে দেখতে হবে। বল সমান ভর গুণিত ত্বরণ, দুটো তিনটে সমীকরণ পাবে, তাদের সমাধান করে তোমাকে ফাইনাল রেজাল্ট যেটা ক্যালকুলেশন করতে বলবে সেই ক্যালকুলেশনটা করতে হবে। আচ্ছা 7 নম্বর প্রবলেমটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে একটা টেবিল আছে, এই একটা টেবিল, এটা টেবিলের কর্নার, টেবিলের যেটা কর্নার সেই কর্নারে একটা কপি কল আছে। একটা টেবিল, টেবিলের কর্নারে একটা কপি কল লাগানো আছে। এই কপি কলের মধ্য দিয়ে একটা সুতোকে ঝোলানো আছে নিচে, আর সুতোর আরেকটা প্রান্ত কপি কলার মধ্য দিয়ে গেছে কিন্তু টেবিলের উপরেই আছে। এই হচ্ছে সুতোটা এরকম ভাবে পড়ানো আছে। এই প্রান্তে একটা বস্তুকে বেঁধে দেওয়া হয়েছে সুতোটার সাথে, আর নিচের প্রান্তে একটা বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এখানে একটা বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়েছে সুতোটা, আর অন্য প্রান্তে একটা বস্তুকে বাঁধা আছে। এই বস্তুটার ভর কিছু একটা ধরে নিচ্ছি m1, এই বস্তুটার ভর হচ্ছে m2। ঠিক আছে, টেবিলটা হচ্ছে মসৃণ, একদম মসৃণ, কোন রকম ঘর্ষণ বল কাজ করবে না। যদি ঘর্ষণ বল কাজ না করে তাহলে ভারী বা হালকা, m2 ভারী m1 হালকা যদি হয় তাও পুরো সিস্টেমটা নিচের দিকে নামবে, আর m1 যদি ভারী হয় তাহলে সিস্টেমটা নিচের দিকে নামবে। এমনটা নয় যে m2 টা হচ্ছে 10 কেজি, a হচ্ছে 1 কেজি, তাহলে এই নিচের দিকে নামবে না, নামবে যদি টেবিলটা মসৃণ হয়, তবে একদম মসৃণ, গতিশীল হতে কোনো বাধা নেই, তাহলে দুটো বস্তু নিচের দিকে নামবে। তাহলে ভরের উপর এই সিস্টেমটা ডিপেন্ড করছে না। আগেটা যেমন ভরের উপর নির্ভর করছিল, যে m1 টা ভারী হলে m1 নিচে নামবে m2 উপরে উঠবে, m2 টা ভারী হলে m2 নিচে নামবে m1 টা উপরে উঠবে, এখানে সেরকম কিছু ব্যাপার নেই। ভারী বা হালকা যে যা খুশি হোক, সিস্টেম নিচের দিকেই নামবে, এটা নিচের দিকে নামবে। এখন যেহেতু সুতো দিয়ে বাঁধা আছে, এই যতটা নিচের দিকে নামবে ঠিক ততটা নিচের দিকে নামবে না, সামনের দিকে এগিয়ে যাবে। তাই দুটো বস্তুর গতি একই রকম, শুধুমাত্র দিকটা আলাদা, এই নিচের দিকে এর সামনের দিকে। তাহলে বস্তুটা যদি নিচের দিকে a ত্বরণ নিয়ে নামে, তাহলে m2 ভরের বস্তুটাও সামনের দিকে যাবে ওই একই ত্বরণ a নিয়ে, যেহেতু সুতো দ্বারা বাঁধা আছে, দুটোর গতি একই জাতীয় হবে। আমাকে এটা ক্যালকুলেশন করতে হবে। আরো একটা জিনিস বার করতে হবে, সেটা হচ্ছে এই সুতোর টান T সমান কত, একই আগেরটার মতোই। এই দুটো জিনিসই ক্যালকুলেশন করতে হয় অঙ্কতে মেইনলি বলে। আচ্ছা কিভাবে বার করব সমাধানটা তাহলে, টাইপটা একই, কি কি বল প্রযুক্ত হচ্ছে সেগুলো দেখতে হবে। তাহলে m1 আর m2 দুটোকে আলাদা আলাদা ভাবে আঁকো। এটা ধরে নিচ্ছি m2 ভরের বস্তুটা, আর এইখানে ধরে নিচ্ছি আলাদা করে আঁকলাম, এটা হচ্ছে m1 ভরের বস্তুটা। m1 ভরের বস্তুটা কি কি বল প্রযুক্ত হচ্ছে দেখো। m1 ভরের বস্তুটার কথা যদি বিচার করো, তাহলে এ পৃথিবী এটা টানবে নিচের দিকে, তার মানে এর উপর নিচের দিকে একটা বল প্রয়োগ হবে, সেটা হচ্ছে m1 g। পৃথিবী যদি বস্তুটাকে নিচের দিকে টানে, পৃথিবী এই বস্তুটাকে নিচের দিকে টানছে, তাহলে বস্তুটা টানবে সুতোটাকে নিচের দিকে, সুতোটাকে যদি নিচের দিকে টানে, সেই টানটা কি করে ডাইরেক্ট করবে m2 এর উপর সামনের দিকে, তার মানে m2 এর উপর সামনের দিকে একটা বল প্রযুক্ত হচ্ছে এই দিকে। কত না, সুতোকে যত বল দ্বারা টানছে, সুতোর টানটাকে যদি টি ধরে নিই, তাহলে টি এই বলটা সামনের দিকে টানছে। ঠিক আছে, তাহলে পৃথিবী টানলো m1 কে নিচের দিকে, m1 টানলো সুতোটাকে, সেই টানটা গিয়ে পড়ে পুরোটা m2 এর উপর। তাহলে সুতো টানছে m2 কে, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে তাহলে m2 ও টানবে সুতোটাকে উল্টো দিকে। m2 যদি সুতোটাকে উল্টো দিকে টানে, তাহলে সেই টানটা গিয়ে পড়ে m1 এর উপর, কোন দিকে, অতি অবশ্যই উপরের দিকে, উপরের দিকে টানটা পড়বে, ঠিক উপরের দিকে, এটি হলো।
আর কোনো বল কাজ করছে না M1 এর উপর। এক পৃথিবী টানছে নিচের দিকে, এক সুপার টানটা উপরের দিকে। এই M2 এর উপর T টানটা এইদিকে। M2 এর উপর আরো কিছু বল কাজ করবে, কিন্তু সেগুলো কোনো কাজে লাগবে না। কি কি বল কাজ করবে? M2 পৃথিবী থেকে নিচের দিকে টানছে, M1G একটা প্রতিক্রিয়া বল থাকবে তার জন্য, কিন্তু উপর নিচে এর কোনো গতি নেই, গতিটা হচ্ছে সামনের দিকে। তাহলে এই পৃথিবীর টানটা এক্ষেত্রে কোনো বা এর ওজনটা কোনো কাজে লাগবে না, কেন তাই আঁকছি না। এরপর দেখো এ নিচের দিকে নামছে, এ ত্বরণ দ্বারা এর গতির সমীকরণটা প্রথমে বার করো। এর গতির সমীকরণ কি হবে? যেহেতু নিচে নামছে সেহেতু নিশ্চয়ই m1g এই বলের মানটা বেশি t এর থেকে, m1g গ্রেটার দ্যান t। মোট বল কত? বড়টা থেকে ছোটটা বিয়োগ m1 * g - t, এটা হচ্ছে মোট বল, সমান ভর গণিত ত্বরণ। ভর কত? ভর হচ্ছে m1 কিন্তু ত্বরণ হচ্ছে m1 * t। এটা এক নম্বর সমীকরণ, নাম দিতে পারো। এটা এক নম্বর বস্তু থেকে সমীকরণ বের হলো। এবার 2 নম্বর বস্তু থেকে আরেকটা সমীকরণ বের করো। 2 নম্বর বস্তুর গতি কোন দিকে? সামনের দিকে যাবে, তার মানে এ ত্বরণ হচ্ছে সামনের দিকে এ, আর সামনের দিকে বল প্রযুক্ত হচ্ছে টি। তাহলে এর উপর মোট প্রযুক্ত বল হচ্ছে টি বল, সমান ভর গণিত ত্বরণ। ভর, এর ভর হচ্ছে m2 আর ত্বরণ হচ্ছে এ, বস্তুর ভর গণিত বস্তুর ত্বরণ। এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিতে হবে। এবার 1 আর 2 সমাধান করলে এ ত্বরণ বেরিয়ে যাবে। সমাধানটা সহজ, এখানে t টাকে এখানে বসিয়ে দাও। তাহলে m1 * g মাইনাস m2 * a সমান m1 * a। এবার a গুলোকে একটা সাইডে নিয়ে যাও, তারপর যা করো করো। এগুলোকে যদি একটা সাইডে নিয়ে যায়, একটা স্টেপ জাম্প করছি, a কমন চলে যাবে, m1 m2 সমান m1 * g। তাহলে এখান থেকে a দেখো বেরিয়ে যাবে, a সমান হবে m1 * g ডিভাইড বাই m1 m2। এটা a এর সমীকরণ, ত্বরণ নির্ণয় করো। ডাইরেক্ট মনে রাখতে পারলে ভালো, আর না রাখতে পারলে তোমাকে এই পদ্ধতি করতে হবে। একই ব্যাপার, খুব একটা বেশি আমি এত কথা বলে যাচ্ছি তাই টাইমটা লাগছে, যখন ডাইরেক্ট সমীকরণ বসাবে বা সমীকরণগুলো নির্ণয় করতে অতটাও টাইম লাগবে না। এ বেরিয়ে গেল এই সমীকরণ থেকে, এটাকে 2 নম্বর সমীকরণে বসিয়ে দাও, বা 1 নম্বর সমীকরণে বসাতে পারো। 2 নম্বর সমীকরণে বসালে একটু সহজ হবে, টিটা বেরিয়ে যাবে। এখান থেকে a এর মান যেটা পাবে 2 নম্বর সমীকরণে বসাও, 2 নম্বর থেকে টি পেয়ে যাবে। এই হচ্ছে কেস 7। কেস 8 আছে এখন। এই গেল কেস 7। কেস 8 এ আসা যাক। প্রোটিনস
কেস 8 হ্যাং করছে। ঠিক আছে না এখন ঠিক আছে কোন কোন জায়গায় নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে একটু একটু। আচ্ছা কেস 8 আচ্ছা কেস 8 টা হচ্ছে এরকম যে এরকম একটা নত তল আছে, নত তল একটা নত তল, এই নতি কোণ হচ্ছে থিটা, নত তলে যেটা উপরের প্রান্ত এখানে একটা কপিকল লাগানো আছে, একটা কপিকল কি করা হলো কপিকলের মধ্য দিয়ে একটা সুতোকে পরানো হলো, সুতোর একটা প্রান্ত এইদিকে ঝুলে থাকবে আরেকটা প্রান্ত নততল বরাবর থাকবে, ঠিক আছে আরেকটা প্রান্ত নততল বরাবর আছে। এই ঝুলন্ত সুতোটাতে একটা বস্তু ঝুলিয়ে দেওয়া হবে, এখানে একটা বস্তুকে রাখা হলো, আরেকটা বস্তুকে কোথায়, আরেকটা বস্তুকে এই যে সুতোটা এইদিকে এসেছে এর প্রান্তে আরেকটা বস্তুকে বেঁধে দেওয়া হলো। এই হচ্ছে পুরো প্রবলেমটা। বস্তুগুলোর ভর কিছু ধরে নিতে পারো, m1, এই বস্তুটার ভর হচ্ছে m2। এখন পুরো সিস্টেমটা যে কোনো একটা দিকে যাতায়াত করতে পারে ভারী বা হালকা অনুসারে। m1 টা যদি প্রচন্ড ভারী হয়, প্রচন্ড ভারী হয়, তাহলে সিস্টেমটা নিচের দিকে নামবে, এ আস্তে আস্তে উপরের দিকে উঠবে। আর যদি m2 টা ভারী হয় তাহলে m2 টা নিচের দিকে নামবে, এ আস্তে আস্তে উপরের দিকে উঠবে, ঠিক আছে। কত ত্বরণ নিয়ে উপর নিচে ওঠানামা করবে সেটা বার করতে হবে আর সুতোর টান বার করতে হবে, একই জিনিস বার করতে হবে। এখন ধরে নেওয়া যাক যে m2 টা এইদিকে নামবে, ঠিক আছে, উপর দিকে উঠবো ধরতে পারো, অসুবিধা কিছু। আপাতত ধরে নিচ্ছি m2 টা নিচের দিকে নামবে এ ত্বরণ নিয়ে, যেহেতু সুতো দিয়ে বাঁধা আছে এ যদি নিচের দিকে নামে এ একই রকম ভাবে উপরের দিকে উঠবে এবং এ ত্বরণ নিয়েই উপরে উঠবে। ত্বরণটা ক্যালকুলেট করা হচ্ছে মেন কাজ। ত্বরণটা ক্যালকুলেশন করতে গেলে তোমাকে এখানে প্রযুক্ত বলগুলোকে দেখতে হবে, কোনগুলি কি বল প্রযুক্ত হচ্ছে, যেমন ভাবে আগের গুলো করছিলাম সে একই রকম ভাবে। এই ক্ষেত্রে মানে বোঝার সুবিধার জন্য বস্তুগুলোকে আলাদা আলাদা ভাবে আঁকছি না, আলাদা আলাদা জায়গায় আঁকছি না, এই ছবিটার মধ্যেই করছি, ঠিক আছে। একটু ভালো করে খেয়াল করো যে কোন কোন দিকে কি কি বল প্রযুক্ত হবে। এক নম্বর যে বলটা প্রযুক্ত হবে m2, এটা একটু মুছি না, মনে রাখবে এটা ভর m2 ছিল, m2। এক হচ্ছে পৃথিবী এইটাকে নিচের দিকে টানবে, পৃথিবী বস্তুটাকে নিচের দিকে টানবে এবং উল্লম্বভাবে নিচের দিকে টানবে এইদিকে। কত বল দ্বারা, বস্তুটার ভর যদি m2 ধরেছিলাম তাহলে m2 g এই পরিমাণ বল দ্বারা নিচের দিকে টানবে। এখন বস্তুটার গতি কোন দিকে, এই নিচের দিকে নামছে, মানে এই দিক বরাবর গতি চলছে, অন্ততল বরাবর এইদিকে। এইদিকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না, অথচ বস্তুটা এইদিকে ত্বরণ আছে। তার মানে ছবিটাকে আমাকে একটু চেঞ্জ করতে হবে, আমাকে দেখতে হবে এই দিকে কতটা বল প্রযুক্ত হচ্ছে, এই দিকে কতটা বল প্রযুক্ত হবে না, তাহলে এই m2 g এই যে বলটা এটাকে দুটো উপাংশে ভাঙো, যে লম্ব উপাংশে বিভাজন ভেক্টরে শেখানো হয়েছিল সেই লম্ব উপাংশে বিভাজন। m2 g টাকে দুটো উপাংশে ভাঙা যায়, একটা হচ্ছে নততল বরাবর নিচের দিকে একটা উপাংশ পাবে এই দিকে, আরেকটা উপাংশ পাবে এর সাথে লম্বভাবে এই ডিরেকশনে একটা পাবে। এই দুটো উপাংশে ভাঙা যায়, দুটোকে যোগ করলে আমরা একটু ডিজিটাল ফেরত পাওয়া যাবে। দুটো উপাংশ কি কি হবে না, এই নতি কোণটা এইটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। কেন হবে বলে দিচ্ছি, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। কেন হবে বলে দিচ্ছি,
কেন হবে না, ছবিটা একটু নিচে একটু দেখে নাও। এই হচ্ছে নত তলটা, এই হচ্ছে অনুভূমিক তলটা। প্রযুক্ত বলটা কি কি ভাবে কাজ করছে না, এইখান থেকে যদি দেখি তাহলে একটা লাইন আছে এইদিকে, এটা কোনটা, এমজিটা নিচের দিকে কাজ করছে। একে দুটো উপাংশে ভেঙেছি, কোন কোন দিকে, একটা হচ্ছে নততল বরাবর এইদিকে একটা উপাংশ এইটা, আরেকটা হচ্ছে নততলের সাথে লম্বভাবে এইদিকে, ঠিক আছে, এইদিকে একটা উপাংশ, এরকম উপাংশে ভাঙা হয়েছে। এখন বলা হলো যে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও অতি অবশ্যই থিটা হবে। কেন থিটা হবে না, দেখো এই বাহুটা, এই নিচের বাহুটা আর এইটা তিনটা মিলিয়ে একটা সমকোণী ত্রিভুজ, এইটা এইটা আর এইটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করেছে, যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটুকু কোণ কত হবে, এইটুকু কোণ, এটা 90 ডিগ্রি, এটা থিটা, তাহলে নিশ্চয়ই এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, অতি অবশ্যই হতে হবে। এটা যদি 90 ডিগ্রি মাইনাস, এইটুকু কোণ যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, লম্ব উপাংশে ভেঙেছে তো, এই দিকের উপাংশটা আর এই উপাংশটা দুটোর মধ্যবর্তী কোণ কত, এইটা আর এইটার মধ্যে, এদিকে এইটা আর এইটার মধ্যে 90 ডিগ্রি কোণ আছে, তার মধ্যে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, তখন বাকিটা অতি অবশ্যই থিটা, তাহলে দুটো মিলিয়ে টোটাল কোণ হচ্ছে 90 ডিগ্রি, সেই কারণে এই অ্যাঙ্গেলটা থিটা হবে। আর যদি থিটা হয় তাহলে উপাংশগুলো কি কি হবে, যেদিকে থিটা সেদিকে cos এর উপাংশটা হয়, তার মানে এইদিকে উপাংশ হবে m2 g cos থিটা, এইদিকে উপাংশটা কি হবে, এইদিকে উপাংশ হবে m2 g sin থিটা, এই উপাংশটা হবে। দুটো উপাংশ দুদিকে থাকলো, আর কোন বল কাজ করবে কি, আরো একটা বল কাজ করবে কি না, এই যে m2 g cos থিটা এটা কোন দিকে কাজ করছে, উপাংশটা m2 এর উপাংশটা নিচের দিকে কাজ করছে তলটার সাথে লম্বভাবে, তবে বস্তুটা তলটার উপর লম্বভাবে একটা বল প্রয়োগ করছে, মানে তলটাও বস্তুটার উপর সমান আর বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল দেবে উপরের দিকে, এইদিকে ধরেছি প্রতিক্রিয়া বলটা হচ্ছে m, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল m2g cos থিটা, এটা তলটার সাথে লম্বভাবে নিচের দিকে কাজ করছে, তাহলে তলটাও লম্বভাবে উপরের দিকে একটা সমান আর বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দেবে m। এই হচ্ছে বস্তুটার উপর কি কি ধরনের বল প্রযুক্ত হচ্ছে সেইগুলো। এর গতিটা যদি বিচার করি তাহলে কি সমীকরণ পাওয়া যাবে, m2 ভরা বস্তুটার গতি বিচার করছে, গতি কোন দিকে, ও আরো একটা বল কাজ করবে, সেটা কি, সেটা হচ্ছে এদিকে দেখো, m1 ভরের বস্তুটা আছে, পৃথিবী m1 ভরের বস্তুটাকে টানবে কোন দিকে, নিচের দিকে, m1 g এই পরিমাণ বল দ্বারা। পৃথিবী যদি একে নিচের দিকে টানে তাহলে এ টানবে সুতোটাকে, সেই সুতোর টানটা হচ্ছে টি, যেটা বার করতে হবে। সুতোটাকে যদি নিচের দিকে টানে তাহলে সেই টানটা ডাইরেক্ট গিয়ে পড়ে পড়বে এই বস্তুটার উপর, টি টানটা এইদিকে গিয়ে পড়ে পড়বে, বোঝা গেল। পৃথিবী টানছে m1 কে, m1 টানছে সুতোরকে, সেই সুতোর টানটা গিয়ে পড়ে পড়বে m2 এর উপর। আচ্ছা, সুতোটা যদি m2 কে এই দিকে টানে তাহলে m2 ও সুতোটাকে সমান আর বিপরীতমুখী বল দ্বারা উল্টো দিকে টানবে, তাহলে m2 যদি সমান আর বিপরীতমুখী বল দ্বারা সুতোটাকে টানে, সেই টানটা গিয়ে পড়ে পড়বে m1 এর উপর, ওই টি টান উপরের দিকে গিয়ে পড়ে পড়বে, ঠিক আছে। এই হচ্ছে m1 আর m2 এর উপর মোট কি কি বল কাজ করছে আর কোন দিকে। এরপর গতিটা বিচার করো, কি পাবো, m2 ভরে m2 ভরের বস্তুটার গতি বিচার করছে, কি সমীকরণ পাওয়া যাবে, দুটো দুটো সমীকরণ পাওয়া যাবে, কি কি না, এই যে তলটা নত তল আছে, নত তলের সাথে লম্বভাবে বস্তুটার কোনো গতি নেই, মানে বস্তুটা না উপরে উঠে যাচ্ছে না নিচ দিকে নামবে, নত তল বরাবর গতিটা হবে, হয় এই বরাবর উপরের দিকে উঠবে, না হয় এই বরাবর নিচের দিকে নামবে, কিছু একটা ঘটবে, নত তলের সাথে লম্বভাবে উপর নিচে ওঠানামা করবে না, ঠিক আছে। তাহলে এই দিকে যদি যেহেতু কোনো গতি নেই সেহেতু এই দিকে মোট প্রযুক্ত বলটা শূন্য হবে,
মোট প্রযুক্ত বলটা 0, উপর নিচে। মোট প্রযুক্ত বল 0 হওয়া মানে কি, উপর দিকে যতটা বল প্রযুক্ত হচ্ছে নততলের সাথে লম্বভাবে উপরের দিকে যতটা বল প্রযুক্ত হচ্ছে n, নিচের দিকেও ততটা বল প্রযুক্ত হবে লম্বভাবে। তাহলে n সমান হবে m2 g cos থিটা। যদিও এই সমীকরণটা আমার কোনো কাজে লাগবে না, তাও সমীকরণটা লিখে রাখবেন। এই একটা সমীকরণ। আর গতিটা কোন বরাবর, গতিটা হচ্ছে নততল বরাবর। যাই বলা হয়েছিল এ নিচের দিকে নামছে নততল বরাবর এ ত্বরণ নিয়ে। তাহলে এই ত্বরণটাকে যদি খেয়াল করি, গতিটা যেহেতু নিচের দিকে, তার মানে নিশ্চয়ই f2g sin থিটা আর t এই দুটো বলই নততল বরাবর আছে। তাই নিশ্চয়ই এইটা হচ্ছে বেশি, এটা কম, তাই নিচের দিকে নামছে। তাহলে মোট প্রযুক্ত বল কত? মোট প্রযুক্ত বল হবে m2 g sin থিটা, এটা নিচের দিকে, মাইনাস t এটা উপরের দিকে। দুটোর বিয়োগফল বিপরীতমুখী আছে। এটা মোট বল সমান ভর গুণিত ত্বরণ। ভর কত? ভর হচ্ছে m2, ত্বরণ হচ্ছে g, সরি, ত্বরণ হচ্ছে a m2 a। এই একটা সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ নাম দিতে পারো। আর m1 এর গতিটা বিচার করো, তাহলে আরো একটা সমীকরণ পাবে। m1 এর গতিটা বিচার করলে কি পাওয়া যাবে? m1 এর উপর দুটো বল, একটা t উপরের দিকে, একটা m1 g নিচের দিকে। এ ত্বরণ নিয়ে উপরে উঠছে, তার মানে নিশ্চয়ই t টা এটা বেশি, m1 g টা কম। তাহলে m1 ভরের বস্তুটার গতি বিচার করলে কি সমীকরণ পাবো? না, উপরের দিকে t বড়টা থেকে ছোটটা বিয়োগ m1 g, এটা বিয়োগ। এটা মোট বল সমান ভর গুণিত ত্বরণ। ভর হচ্ছে m1 t মাইনাস m1 g, এটা মোট বল সমান ভর m1 a। এটাকে 2 নম্বর সমীকরণ নাম। এবার 1 আর 2 সমাধান করে a বেরোবে। সমাধানটা আশা করি এবার করতে পারবে এই প্রবলেমের ক্ষেত্রে। প্রবলেমের যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে এই উপাংশের ভাগটা একটু ভালো করে বুঝে নেওয়া, যে কোন দিকে কত বল কাজ করবে, কোনগুলো কাজে লাগবে কোনগুলো কাজে লাগবে না ইত্যাদি। সমাধানটা নিজেরা করবে। সমাধান কিছু না, দুটো ডাইরেক্ট যোগ করে দিলে t টা দেখো কাটা যাবে, a বেরিয়ে যাবে। 1 প্লাস 2 করবে, তারপর এটা বার করবে কত হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে কেস 8। এবার এই টাইপ ধরনের প্রবলেম গুলোই তোমাদের কম্পিটিটিভ এক্সামে বেশি আসে। এগুলোতে এই উপাংশের ভাগ করতে হবে নততলের ব্যাপারে। এই উপাংশের ভাগটা একটু খেয়াল রাখবে, কোন দিকে কি উপাংশ হলো, এই নতি কোণটা থিটা হলে এই কোণটা থিটা হবে, উপাংশগুলো কোন দিকে কি, নততল বরাবর বলটা নিচ্ছি নিচের দিকে, ইত্যাদি ইত্যাদি যেগুলো বললাম সেগুলো একটু খেয়াল রেখো। এই গেল মোটামুটি কেস 8, সমাধানটা নিজেরা করবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের